দেখো আজকে হচ্ছে কার্যকরীমূলক সমানতা থেকে দেখবো। তা কার্যকরীমূলক সমানতাতে বোঝাই যাচ্ছে যে এখানে কার্যকরীমূলকের পার্থক্য থাকবে, মানে কার্যকরীমূলকটা দুইটা সমানুর মধ্যে আলাদা আলাদা থাকবে। তো আজকে আমরা মূলত দেখবো যে কোন সংকেত থাকলে কি কার্যকরীমূলকের পার্থক্য হবে বা কি কার্যকরীমূলকের সমানতা হবে। কার্যকরীমূলক সমানতা। এখন কার্যকরীমূলক সমানতা এইখানে আমাদের একটু ফরম্যাট মুখস্থ করতে হবে, যে ফরম্যাট থাকলে কি কি সমান হতে পারে। এটা থাকলে আমরা অনেক কিছু অনায়াসে সলভ করতে পারবো। প্রথমত, যদি তোমার অ্যালকেনের সাথে অক্সিজেন থাকে, CnH2n+2 কি অ্যালকেনের সংকেত না? যদি অ্যালকেনের সাথে অক্সিজেন থাকে সেখানে আমরা দুইটা সমাণু পাবো। সেই সমাণুগুলো কি হবে? একটা হবে তোমার অ্যালকোহল সমাণু, আর একটা হবে তোমার ইথার সমাণু। এইগুলা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে ডিটেইলস দেখছি। আবার একটু যদি দেখো, এইগুলা এই যে একদম ঠিক একই প্রসেসে বের করতে হবে। এই যে টেকনিক, এই টেকনিক কিন্তু আমরা সব জায়গায় পাবো না বা কেউ বলবেও না এভাবে। এই টেকনিকটা দিয়ে তুমি এই সমানতাগুলো বের করতে পারবে, নতুবা তোমাকে মুখস্থ করতে হবে বা কষ্ট করে অন্যভাবে বের করতে হবে। ওই সহজ টেকনিক কতদিন কিন্তু শেখাই দিয়েছি। অ্যালকেনের সাথে অক্সিজেন থাকলে সেখান থেকে আমরা অ্যালকোহল পাবো এবং ইথার পাবো। যদি অ্যালকিনের সাথে অক্সিজেন থাকে CnH2n, এটা কি CnH2n অ্যালকিন, অ্যালকিনের সাথে যদি অক্সিজেন থাকে এখান থেকে আমরা দুইটা সমাণু পাবো। সেটা হচ্ছে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড পাবো এবং কিটোন পাবো, অ্যালডিহাইড এন্ড কিটোন পাবো। আচ্ছা, আমি আগে জেনারেল ফরম্যাট গুলো বলে যাই, এরপরে আমি একটু ভিতর থেকে একটু কঠিনের দিকে বলে দিচ্ছি। আরেকটা জিনিস, এই অ্যালকেনের সাথে এই অ্যালকিনের সাথে তোমার দুইটা অক্সিজেন যদি থাকে, দুইটা অক্সিজেন কার কার থাকে আমরা ভালো করে জানি, যে এস্টার এবং কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার এবং কার্বক্সিলিক অ্যাসিড এই দুইটা যৌগে আমার ডাবল ও থাকে, জৈব অ্যাসিড থাকে, আর থাকে হচ্ছে আমার এস্টারে, ইথার না কিন্তু এস্টার। এই এখানে আমরা এই সমানতাগুলো কিন্তু দেখে ফেলেছি, এই সমানতাগুলো দেখে ফেলেছি। এবার এই যে অ্যালডিহাইড কিটোন, এখান থেকে আবার দেখো আমরা কি পেতে পারি। এই অ্যালডিহাইড কিটোন আমরা বলছিলাম না এখান থেকে আমরা ইনল যৌগ পাই, ইন প্লাস অল যৌগ পাই, অ্যালডিহাইড থেকেও পাই, আবার কিটোন থেকেও পেতে পারি। কিভাবে পাবো? এই যে আলফা হাইড্রোজেন থাকতে হবে আমার, এটা নিয়ে আমরা বলছিলাম। আর এই ইনল থেকে আবার কিন্তু আমরা ইন প্লাস ইথারও বের করতে পারি। এখন এটা আমি কেন লাগবে আমার এতটুকু ইনল, কারণ ইনলটাও তোমার অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। দেখো ইনল থেকে তুমি পাবা হচ্ছে চাক্রিক অ্যালকোহল, ইনল থেকে তুমি পাবা চাক্রিক অ্যালকোহল, আর পাবা চাক্রিক ইথার। চাক্রিক ইথার এখানে একটু ভালো করে খেয়াল করো, পাচ্ছ কিন্তু CnH2n অ্যালকিনের সাথে অক্সিজেন, অ্যালকিনের সাথে অক্সিজেন দিয়ে তুমি মেইন সমাণু পাচ্ছ অ্যালডিহাইড কিটোন। যদি চাক্রিক কথাটা অ্যাড করা হয়, যদি চাক্রিক কথাটা অ্যাড করা হয় তাহলে সেখান থেকে তুমি অ্যালকোহল আর এবং ইথার পাবা। আর এই ইনল থেকে আরেকটা জিনিস পাওয়া যায় যেটা আমি একটু আগে বলতেছিলাম, অ্যালকিন প্লাস ইথার। এটা রিটেনে আসে, বুয়েট অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই কয়টা ছিল আমার ফরম্যাট গুলা, এই কয়টা আমাকে জানতে হবে। এরপরে পদ্ধতিতে আসো, শুধুমাত্র যদি আমার অ্যালকিন থাকে CnH2n তাহলে তো আমার সমাণুগুলো তো সব অ্যালকিনেরই হবে, তাই না? কিন্তু শুধু অ্যালকিন সমাণু দিয়ে এখানে শেষ না, একটা তো অ্যালকিন ছিলই, আর এর সাথে হতে পারে চাক্রিক অ্যালকেন। পার্থক্য খেয়াল করো, চাক্রিক বললে দেখো আমরা যখন অ্যালডিহাইড বলছিলাম সেখান থেকে চাক্রিক অ্যালকোহল হয়ে গেছিল বা ইথার হয়ে গেছিল। যখন তুমি চাক্রিক বলতেছো অ্যালকেনের এই ফরম্যাট থেকে, তখন কিন্তু চাক্রিক অ্যালকেন হয়ে যাচ্ছে, তখন সেটা চাক্রিক অ্যালকেন হয়ে যাচ্ছে। যেমন তুমি যদি এখানে বলো C3H6, এটা কি একটা অ্যালকেন, এটা হচ্ছে প্রোপেন, এই প্রোপিন। চাক্রিক অ্যালকেন হচ্ছে এটা, এটাই হচ্ছে চাক্রিক অ্যালকেন। এখানে কি CH2, এখানে CH2, এই জায়গাটা তো আমার CH2, এটাই হচ্ছে চাক্রিক অ্যালকেন। আরেকটা জিনিস, এই আমরা তো অ্যালকেনটা দেখে ফেলেছি, আরেকটা কি হতে পারে, অ্যালকাইন হতে পারে CnH2n-2,
এটা কি অ্যালকাইন। এই অ্যালকাইনে তুমি 4টা সমাণু পাবা, একটা ঠিক উপরের মতো করেই, একটা তো অ্যালকাইন, একটা অ্যালকাইন তুমি যদি এখানে চাকরিক দাও তাহলে সেটা কি হয়ে যাবে, এর আগেরটা, আগের সদস্য কি অ্যালকিন, তাহলে এখানে তুমি পাবা চাকরিক অ্যালকিন। অ্যালকাইন থেকে কি পাবা, চাকরিক অ্যালকিন পাবা। আবার তুমি যদি ডাবল চাকরিক দাও, এখানে দ্বিচাকরিক দাও, দ্বিচাকরিক দাও, তখন তুমি কি বলবা, দ্বিচাকরিক অ্যালকেন বলবা। আর এখান থেকে পাওয়া যায় ডাইইন। টোটাল এটা 4টা সমাণু পাওয়া সম্ভব, এটা টোটাল 4টা সমাণু সম্ভব। এখন এই ডাইনের এক্সাম্পলটা কি, একদম নতুন টার্ম না। দেখো আমরা যদি C3H4 এর কথা বলি, এটা আমাদের একটা অ্যালকাইন, তাই না। দেখো এটার মেইন সমাণু কোনটা, তুমি যদি বলো CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এটাই হচ্ছে আমার অ্যালকাইন প্রোপাইন। এটার এই ডাইনটা কেমন, ডাইনটা হবে এরকম CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড CH2, এটাই হচ্ছে ডাইন, এটাই হচ্ছে ডাইন। তুমি চাকরিক অ্যালকেন দ্বিচাকরিক অ্যালকেন এগুলা বের করতে পারবা। এই মোটামুটি আমাদের ফরম্যাটটা ছিল। এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা অ্যালকেনের সাথে অক্সিজেন থাকলে যে অ্যালকোহল এবং ইথার সমাণু থাকবে, এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে ফেলেছি। আজকে আমরা শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে, অ্যালডিহাইড বলছি, অ্যালকেনের সাথে অক্সিজেন মানে অ্যালডিহাইড কিটোন, এই টোটাল এই জিনিসটা দেখবো। আমাদের মূলত রিটেনে এই প্রথমটা এবং দ্বিতীয়টা থেকে আসে, বাকিগুলো থেকে এখনো ওভাবে আসে নাই, কারণ ওগুলো তো তোর ডিটেইলস লাগে না। এই দুইটা দাগই এমসিকিউ অ্যাডমিশন টেস্টের জন্য, আর এই যে অ্যালকিনের সাথে অক্সিজেন, একটা অক্সিজেন, এইটা শুধুমাত্র রিটেনের জন্য লাগবে। এমসিকিউ তে তো ডিপ লেভেলে আসে না, বিশেষ করে বুয়েটে এই জিনিসটা আসে, এই জিনিসটা বুয়েটে চলে আসে। এখন আসো আমরা একটু দেখি। তো বুয়েটে পড়ে না, যত জায়গায় রিটেন আসে সেই তত জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। তা আমরা অ্যালকিনের সাথে অক্সিজেন একটা এক্সাম্পল ধরো, আমি বললাম C4H8O, অ্যালকিনের সাথে কি অক্সিজেন, এর আমরা মেইন সমাণু পাবো দুইটা, অ্যালজিনেট কিটোন। টোটাল আমরা এখানে কয়টা সমাণু পাবো দেখছিলাম না, একটু যদি দেখি, টোটাল দেখো এই তিনটা এই দুইটা 5টা সমাণু হয়েছে এখানে। টোটাল এখানে দেখলাম 5টা সমাণু, 5টা না 6টা, এই যে এই দুইটা আর এই চারটা, টোটাল 6টা সমাণু। তো এই যে C4H8O, এইটার 6টা সমাণু তোমাকে বের করতে হবে। তা আমরা একটু 6টা ভাগ করে নিই এখানে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। 1 2 3, ভাগ পরে করি, আমরা ছোট ছোট করে লিখি তাহলে একটু বেশি ভালো হবে। তা প্রথমে কি, এটা যেহেতু অ্যালকেনের সাথে অক্সিজেন আছে, তা তুমি কি কি পাবা, একটা পাবা তুমি অ্যালডিহাইড সমাণু। তাহলে প্রথমে অ্যালডিহাইড সমাণু আমরা আসি, তাহলে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যেটা। তো 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দেখো এখানে কি হতে পারে, প্রথমত আমার বিউটান অ্যালকোহল, তাই না, CH3 CH2 CH2 CHO। এখন কথা হচ্ছে দেখো, আমরা জানি কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকলে এবং সেটা বাদ দিয়ে মেইন শিকড়ের পাশাপাশি 3টা কার্বন থাকলে সেখানে আমরা একটা শাখা তৈরি করতে পারি। তাহলে এরও কিন্তু আবার আরেকটা এটা হচ্ছে একটা চেইন সমাণু পাচ্ছি আমি এখানে আবার। এটা কখন কাজে লাগবে, যদি বলে এটা টোটাল সমাণু কত সেটা বের করো। তাহলে এখানে দেখো অ্যালডিহাইড সমাণু কিন্তু আমরা দুইটা পেয়ে গিয়েছি, অ্যালডিহাইড সমাণু আমরা দুইটা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের অ্যালডিহাইড গেল, অ্যালডিহাইডের পরে এটার কি সমাণু হবে, এটার আমরা বলছি কিটোন সমাণু হবে, কিটোন। আচ্ছা, কিটোন সমাণু কি হবে, কিটোন সমাণু তো এখানে খুবই সিম্পল, মাঝখানে আমার সি অম্লটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে CH3 CO CH2 CH3। এখানে তো তুমি শাখা তৈরি করতে পারতেছো না, তাহলে কিটোন সমাণু সিম্পল একটাই হবে। এরপরে আমরা বলছি ইনল সমাণু হবে। এই ইনল দেখো কতগুলা হতে পারে এখানে, ইনল সমাণু হবে এখানে, ইনল। ইনল সমাণু কি, আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতেছি না, আমি সব কার্বন কার্বন দিয়ে
বলে দিচ্ছি। আমার একটা দ্বিবন্ধন থাকবে কার্বন কার্বনের মধ্যে, এখানে 2টা হাইড্রোজেন দিতে হবে, 4 কার্বন বিশিষ্ট। এই দেখো আমার ইনল, এটা একটা ইনল, এখানে অ্যালকিন আছে, এখানে দেখো অ্যালকোহল মূলক আছে, এটা একটা ইনল মূলক। এই ওএইচ মূলকটা 1 নম্বর কার্বন থেকে তুমি এখানে 2 নম্বর কার্বনে দিতে পারো, সি ডাবল বন্ড সি বন্ড সি বন্ড ওএইচ বন্ড সি। সব বাকি কার্বন তো 4টা করে হাত, আমি এখানে কিন্তু 4টা করে হাতই দেই না, যে কয়টা করে হাত বাকি আছে সেই কয়টা করে হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিবা। তাহলে এখানে এখানে তোমার কার্বন হতে পারে, এই ওএইচ মূলক আসতে পারে, এটাও একটা সমূহ। আবার এই ওএইচ মূলকটা এইখানেও থাকতে পারে, সি ডাবল বন্ড সি বন্ড ওএইচ বন্ড সি বন্ড সি, এটা হতে পারে। আবার এই ওএইচটা কিন্তু আবার 1 নম্বর কার্বনে চলে আসতে পারে, মানে দ্বিবন্ধনের 1 নম্বর কার্বনে চলে আসতে পারে, সি বন্ড ওএইচ ডাবল বন্ড, সবকটা দেখবা নাম কিন্তু আলাদা আলাদা, এইটা হতে পারে। তাহলে এখানে দেখো ওএইচ মূলকে এইটা হয়েছে, আমরা শুধু ওএইচ মূলক চেঞ্জ করছি, এরপরে আমরা কি করব, এবার দ্বিবন্ধন গুলো চেঞ্জ করে দিতে পারি। 1 নাম্বার কার্বনে ওএইচ ছিল সেটা থাক, এবার দ্বিবন্ধনটা আমি মাঝখানে দিয়ে দিব, সি বন্ড সি ডাবল বন্ড সি বন্ড সি, এটা। তাহলে 5টা হয়েছে, আরো একটা হবে, সেটা হচ্ছে এই ওএইচটা এবার এই 2 নাম্বার কার্বনে দিয়ে দাও, সি বন্ড সি, এখানে ওএইচ ডাবল বন্ড সি বন্ড সি, দেখো 6টা টোটালি কিন্তু আলাদা, একটার সাথে আরেকটা কিন্তু মিল নাই। এইটাই হচ্ছে আমার ইনল সমান, টোটাল 6টা ইনল সমান আমি এখানে এই C4H8O এর পাইলাম, 6 প্রকার ইনল সমান। আচ্ছা, ইনল পরে আমি বলছিলাম ইন প্লাস ইথার হবে, ইন ইন প্লাস ইথার। তোমার পরীক্ষায় কিন্তু এতগুলো লিখতে বলবে না, তোমার বলবে যে এই C4H8O এর টোটাল 6টা সমাণু দেখাও, অথবা তোমার সব ধরনের সমাণু, এই যে 6 প্রকার সমাণু আছে, 6 প্রকার সমাণু সব একটা একটা করে দেখাও, 6 প্রকার একটা বেশি আসে। এভাবে তোমাকে বলবে না যে এর C4H8 এর টোটাল ইনল সমাণুগুলো দেখাও, টোটাল অ্যালডিহাইড সমাণুগুলো দেখাও, এরকম কোশ্চেন আসতে দেখি না, কিন্তু এরকম আসবে যে C4H8O এইটার সকল সমাণু দেখাও। যদি সকল সমাণু বলে তখন তো সবগুলাই লিখতে হবে, কিন্তু এরকম বলবে না, তোমাকে বলবে সব সকল ধরনের সমাণুগুলো দেখাও, তখন তোমার এই 6 প্রকার সমাণু দেখানো লাগবে একটা একটা করে। তারপর অ্যালকিন প্লাস ইথার, অ্যালকিনের সাথে ইথার যদি ওএইচ থাকে তাহলে সেখানে তো আমি তো খুব সহজেই ইথার তৈরি করতে পারবো। এই মাঝখানে আমরা চাইলে কিন্তু ইথার দিয়ে দিতে পারি, এই ওই ওটার মাঝখানে থাকা মানে ইথার, এই ওটা মাঝখানে বাদ দিয়ে আমি এই সাইডে দিতে পারি, সি বন্ড সি বন্ড ও বন্ড সি, এটা একটা। আর কি হতে পারে, দ্বিবন্ধনটা আমি মাঝের দিকে দিতে পারি, সি বন্ড সি ডাবল বন্ড সি বন্ড ও বন্ড সি, এই এছাড়া সম্ভব? আর কিন্তু দেখো তুমি দ্বিবন্ধন বা অক্সিজেন যে কোনো অবস্থান পরিবর্তন করে আর কিন্তু কিছুই করতে পারবে না তুমি। তাহলে এই তিনটাই হতে পারে এখানে অ্যালকিন আর ইথার সমান। হ্যাঁ, আরেকটা কথা, এই তোমার পরীক্ষা আসলে এই C4H8O দিয়ে আসবে, এই জন্য এই একটা শিখলে এনাফ। আর দুইটা জিনিস ছিল আমার, একটা ছিল চাক্রিক অ্যালকোহল, চাক্রিক অ্যালকোহল, আর চাক্রিক ইথার ছিল, চাক্রিক অ্যালকোহল এবং চাক্রিক ইথার ছিল। তো দেখো এই বক্স মানে কি, 4 কার্বন না, 4 কর্নারে 4টা কার্বন, এখানে OH দাও, এটা একটা চাক্রিক অ্যালকোহল। আবার একটা ত্রিভুজ দাও, ত্রিভুজের এখানে তুমি OH দাও, এইখানে যদি একটা শাখা দাও, বা যে কোনো একটা প্রান্তে তুমি একটা শাখা দাও, তো শাখা দিলে কি, এটা একটা OH, এই শাখা দেখো তুমি কয় জায়গায় দিতে পারো, এইখানে OH, এইখানে তুমি আরেকটা শাখা দাও, এখানে শাখা দিতে পারো, তাহলে শাখা চেঞ্জ করলে কি নামকরণ চেঞ্জ হয়ে যাবে, এটা 1 নাম্বার কার্বনে। আবার তুমি এখানে কি করতে পারো, এখানে একটা কার্বন বানাতে পারো, এইখানে তুমি OH মূলক দিতে পারো। এই এই 4 প্রকার তোমার চাক্রিক অ্যালকোহল সমান হতে পারে। 1 2 3 4, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 1 2 3 4 নাম্বার কার্বন, এটা OH মূলক শাখা, 1 2 3 4 নাম্বার কার্বন এখানে, তার সাথে OH মূলক আছে। আরেকটা বাকি ছিল কি, চাক্রিক ইথার, লাস্ট চাক্রিক ইথার ছিল, সে চাক্রিক ইথার গুলো আমরা দেখতে পাই। এই
এই 4 কর্নারে তোমার 4টা অক্সিজেন, দেখো এই 2 কার্বনের মাঝখানে কি ও আছে না, তার মানে কি এটা আমাদের চাকরিক ইথার, এটা হতে পারে। এবার ত্রিভুজ আকৃতির মাঝখানে আমি এখানে অক্সিজেনটা দিতে পারি, এই ত্রিভুজ গঠন ছিল এইটা, আর এখানে একটা শাখা ছিল, সেটা হতে পারে। অথবা এই শাখাটা তুমি যে কোনো জায়গায় দিতে পারো, ধরো আবার এইখানে শাখাটা আছে, এইখানে অক্সিজেন আছে, এটা হতে পারে। আবার এই ত্রিভুজ আকৃতির মাথাতেও তোমার হতে পারে, এখানে 2টা শাখা হতে পারে, দেখো দুইটা কার্বন, এই 3, 1 2 3 4 নম্বর কার্বন, এটা হতে পারে। আবার এই 2টা শাখা এক পাশে হতে পারে, তুমি যদি এরকম বলো, এরকম বলো, কোনো সমস্যা নাই। আবার কি হতে পারে, এইখানে তোমার এরকম হতে পারে, এই C4H8O এর টোটাল সমান কিন্তু এইটা হয়ে গেল। আমরা C4H8O এ দেখছি। আরেকটা কোশ্চেন এরকম ভাবে তোমার আসতে পারে, হেক্সেনের সমানুগুলো সব দেখাতে বলবে, হেক্সেন বলতেছি, হেক্সিন C6H12 অ্যালকিনের গাঠনিক সমানুগুলা। আচ্ছা এখানে একটা কথা আছে, কিন্তু এইগুলা কিন্তু শুধু আমরা কি করছি, গাঠনিক সমাণু বের করছি, আমরা কিন্তু জ্যামিতিক সমানুতা বা স্টেরিক সমানুতায় যাই নাই। এরকমই বলবে C4H8O এর গাঠনিক সমাণু কয়টা, সেম ভাবে আমরা এখানে বলবো যে ধরো C6H12 এর গাঠনিক সমাণু কয়টা। C6H12 কে এটা অ্যালকিন বোঝাই যাচ্ছে, তো এটার সমাণু আমরা দুইটা পাবো বলছে, একটা পাবো অ্যালকিন এবং একটা চাক্রিক অ্যালকিন, অ্যালকিন এবং চাক্রিক অ্যালকিন, চাক্রিক অ্যালকিন, অ্যালকিন সাইক্লিক অ্যালকেন। দেখো কয় প্রকারের অ্যালকিন আমরা এখানে পেতে পারি, আমরা এখানে চেইন আকারে দিই, তো এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই 6টা এখানে দ্বিবন্ধন দিয়ে দাও, এটা হতে পারে। এখানে আরেকটা কি করতে পারি, আমরা মাঝখানে একটা শাখা তৈরি করতে পারি, যেহেতু 4টা কার্বন পাশাপাশি আছে, দেখো 1, এখানে 2টা, এখানে 3টা, 4টা কার্বন পাশাপাশি আছে, তাহলে আমি এখানে শাখা তৈরি করতে পারি না একটা, একটা দুইটা তিন চার, 1 2 3 4 5, এখানে একটা শাখা তৈরি করে দিলাম, এটা হতে পারে। দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ করতে পারি আমরা, এটা ধরো একটা, তারপরে 2 3 4 5, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা হতে পারে। আবার দ্বিবন্ধনটা এখানে চলে আসতে পারে, 5 6, দ্বিবন্ধনটা এখানে চলে আসতে পারে, এই তো এই হচ্ছে তোমার অ্যালকিনের সমানগুলা। এবার আসো সাইক্লিক অ্যালকেনের, সাইক্লিক কিন্তু অ্যালকেন, সাইক্লিক অ্যালকেন কি হবে, এটা, এটা কিন্তু বেনজিন না, বেনজিন হবে মাঝখানে এটা দিলে, অথবা এখানে দ্বিবন্ধন গুলো দিলেই বেনজিন, এটা হচ্ছে সাইক্লিক অ্যালকেন। 6 কার্বন বিশিষ্ট, দেখো 6টা কার্বন এখানে আছে, 6টা কর্নার আছে, 6টা কর্নারে 6টাই আছে। কি হতে পারে আর, একটা পেন্টাফোস আঁকতে পারি আমরা, পেন্টাফোসের কয়টা কর্নার হয়েছে, এখানে 5টা কর্নারে 5টা আছে, 5টা কর্নারে 5টা আছে, আর এখানে একটা শাখা দিয়ে দাও, এটা হতে পারে। তোমার চতুর্ভুজে এখানে তুমি 2টা শাখা দিতে পারো, এটা হতে পারে। আবার এই শাখাগুলোর অবস্থান পরিবর্তন করতে পারো, এই 2 কর্নারে দিতে পারো। আবার এই 2টা শাখা তুমি কি করতে পারো, একটা জায়গাতে দিতে পারো, এখানে দিতে পারো। আবার আমরা কি করতে পারি, এখানে এরকম দিতে পারি। এবার ত্রিভুজ আকৃতির আসো, তাহলে এখানে প্রথমে আসলাম ষড়ভুজ থেকে, 6টা ছিল, ষড়বাহু, 6টা বাহু থেকে আস্তে আস্তে কমাচ্ছি, 3টা বাহু কিসে শেষ হবে, 4টা বাহু তো 5টা,
6টার পরে দেখো 5টা দিয়ে করছি, 4টা দিয়ে করছি, এবার আসলে 3টা দিয়ে আমরা কতগুলো করতে পারি। প্রথমে এই যে 3টা দিলাম, আর বাকি যে 3টা জায়গা আছে, কর্নার আছে, 3টা কর্নারে 3টা শাখা দিয়ে দিলাম, এটা হতে পারে। আর কি হতে পারে, একটা একটা কর্নার একটা শাখা থাকলো, আর বাকি দুইটা একটা শাখাতে দিয়ে দিলাম, এটা হতে পারে। আবার এই দুইটা শাখা আমরা মূল শিকল আকারে দিতে পারি, দেখো এরকম করে দিতে পারি। আবার এই শাখাটা এখানে টেনে নিয়ে আসতে পারি, এখানে তো ছিল, এই শাখাটা এখানে টেনে নিয়ে আসতে পারি। আবার এই শাখাটা এখানে তুলে দিতে পারি, এখানে তুলে দিতে পারি। আরেকটা করা সম্ভব, এই এই 3টা 4টা 5টা 6টা 7টা হয়ে গেছে, এখানে এটা হবে না, 4 5 6, তাও তো সেটাই। এখানে এই হচ্ছে 3 নাম্বার, এই হচ্ছে 4 নাম্বার, এই হচ্ছে 5 নাম্বার, এই হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, এই এই টোটাল সাইক্লিক অ্যালকেনের টোটাল দেখো, এখানে 4টা 4টা 8 আচ্ছা 12টা হয়েছে, এখানে টোটালটাই 12টা হতো। তাহলে এইগুলাই কিন্তু আমার গাঠনিক সমাণু। এরকম বলবে অ্যালকিন বা যে কোনো যৌগ দিয়ে বলবে এটার গাঠনিক সমাণুগুলা বা এই সমাণুগুলা বের করে দেখাও। এইটা দেখো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা শেষ করছি, মূলত গাঠনিক সমাণুগুলো শেষ করছি। আচ্ছা, তার মানে আমরা কোনটি শেষ করছি, 2D শেষ করছি, দ্বিমাত্রিক সমতা শেষ করছি। এবার আমাদের ত্রিমাত্রিকে আসতে হবে। ত্রিমাত্রিকা দেখো, ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও সমানুতা আমার আছে, বা জ্যামিতিক সমানুতা। স্টেরিও সমানুতা আমাদের কয় প্রকার, স্টেরিও সমানুতা আমাদের 3 প্রকার। এখানে বলছে 2 প্রকার, কিন্তু স্টেরিও সমানুতা মেইনলি 3 প্রকার। জ্যামিতিক সমাণু, আলোক সমাণু আর কনফর্মেশন। যেহেতু এখানে নাই, এজন্য ওইটা আমরা দেখবো না, আমরা এখানে মেইনলি স্টেরিও সমানুতা বলতে 2 প্রকারই বুঝবো। একটা হচ্ছে জ্যামিতিক সমাণু, আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু। এখন এই জ্যামিতিক সমাণু আবার 2 প্রকার, এক প্রকার বইয়ে আলোচনা আছে, আর এক প্রকার বইয়ে আলোচনা নাই, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। অল্প কয়েকটা কথা আমাকে বলতেই হবে। জ্যামিতিক সমানুতা কয় প্রকার বললাম, 2 প্রকার। আমি ছোট্ট করে যদি এখানে লিখি, একটু খেয়াল করো, এখানে ছোট্ট করে দিই। একটা হচ্ছে তোমার ইজেড সমাণু, আর একটা হচ্ছে এই যে তোমার সিস ট্রান্স সমাণু। এই দুইটা সিস ট্রান্স সমাণু সব থেকে বেশি কোশ্চেন সিকিউ এমসিকিউ তে সিস ট্রান্স থেকে আসবে, এবং আসে, এবং এটা আসে। এখন আসো আগে আমরা একটু সিস ট্রান্স সমানুতা সম্পর্কে একটুখানি জানবো। এখন সিস মানে কি একই পাশে, ট্রান্স মানে হচ্ছে ভিন্ন পাশে। তার আগে আসো আমরা জ্যামিতিক সমতা নিয়ে একটু কথা বলি। জ্যামিতিক সমতা নিয়ে একটু কথা বলি। ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসছিল যে জ্যামিতিক সমতা কখন হবে, এটা শর্ত কি লিখো। তো সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা পরীক্ষায় আসে যে যে সকল জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হয়, ভিন্ন কনফিগারেশনে যুক্ত 2 ধরনের যৌগ বা অণু সৃষ্টি হয়, তাদেরকে জ্যামিতিক সমাণু বলে। এখানে কতগুলো মেইন পয়েন্ট আছে দেখো। একটা যে মুক্ত আবর্তন সম্ভব না, মুক্ত আবর্তন একমাত্র সিঙ্গেল বন্ডে সম্ভব, এবং এখানে ভিন্ন কনফিগারেশন হতে হবে। আমি বোঝাই দিচ্ছি, ভিন্ন কনফিগারেশনে 2টা অণু সৃষ্টি হয়। এই দুইটা পরীক্ষায় আসছিল, ঢাকা ইউনিভার্সিটি রিটেন আসছিল যে জ্যামিতিক সমতার শর্তগুলো লিখো। জ্যামিতিক সমতার শর্ত 2টা, আমি এই 2টা শর্ত থেকে একটু ডিটেলস বলবো। প্রথমত, প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে। এখান থেকে তোমাকে মেইন একটা কথা এইটা মনে রাখতে হবে, প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, আর চাক্রিক জৈব যৌগ হতে হবে। এই 2টা কথা তোমাকে একটু মনে রাখতে হবে, প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক জৈব যৌগ সমূহ আমার জ্যামিতিক সমতা প্রদর্শন করে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে দেখো, Butane এর 2টা জ্যামিতিক সমতা সম্ভব। আচ্ছা, এটা একটু ডিটেইলসে আলোচনা করব। সিস্টার্স, এইখানে আছে সিস্টার্স, তাই না? তাহলে এইখানে যুক্ত করি। তাহলে আমরা কিন্তু 2টা শর্ত পাইলাম। একটা হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব না, মানে প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, আর কি হতে হবে, চাক্রিক জৈব যৌগ সমূহ হতে হবে। এখন আমরা যে বললাম
মুক্ত আবর্তন সম্ভব না, তাই না? এই কথাটা তো বললাম, মুক্ত আবর্তন সম্ভব না। এখন এই মুক্ত আবর্তন সম্ভব নয় এমন যৌগ কোনগুলো আছে, এইটা না চাইলে তো তুমি আনসার করতে পারবা না। আগে তো তোমাকে এইটা জানতে হবে। মুক্ত আবর্তন, আচ্ছা আমরা একটু ডিটেলস লিখি, শর্ত বলেই লিখি, যেহেতু সেই শর্তগুলোই তো আমি এখানে দুইটাই ডিটেলস বুঝাবো। প্রথম শর্ত, তাহলে এরপর একটু যদি দেখি, প্রথমে আমরা বললাম মুক্ত আবর্তন, মুক্ত আবর্তন সম্ভব নয় এমন কি কি যৌগ আছে মুক্ত আবর্তন সম্ভব নয় এমন যৌগ হতে হবে, তো বললাম বেশ কতগুলো এক্সাম্পল মনে রাখলে এনাফ, এর বাইরে আসবে না। মুক্ত আবর্তন সম্ভব নয় মেইনলি এক একক বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব হয়, দ্বিবন্ধনে সম্ভব না, ত্রিবন্ধনে সম্ভব না, আর ওই যে চাকরিক আছে না, ওই চাকরিকে সম্ভব না, ওই চাকরিকে সম্ভব না। আর তাহলে এদের কিন্তু মুক্ত আবর্তন সম্ভব না, কিন্তু জ্যামিতিক সমানতা তিনজনেই কিন্তু দিবে না, একমাত্র জ্যামিতিক সমানুতা দিবে শুধুমাত্র দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, মানে দ্বিবন্ধন এবং চাকরিক, ত্রিবন্ধন না। তাহলে মুক্ত আবর্তন সম্ভব না, যদি এমসিকিউতে আসে যে কোন যৌগগুলোতে মুক্ত আবর্তন সম্ভব না, তাহলে এই তিনটাতে মুক্ত আবর্তন সম্ভব না, কিন্তু জ্যামিতিক সমানতা দিবে শুধুমাত্র দ্বিবন্ধন এবং চাকরিক, ত্রিবন্ধন কিন্তু জ্যামিতিক সমানতা দেয় না। ভালো করে কোশ্চেন গুলা বুঝে আনসার করবা, যা যা বলছি এই কথাগুলো একটু ভালো করে মনে রাখবা। আমরা কিন্তু শর্ততে একটু আগে বলছি যে তিস্তাবিত অ্যালকিন মানে মুক্ত আবর্তন সম্ভব না এমন হতে হবে এবং চাকরিক জৈব যৌগ সম হতে হবে, দুইটাকে কি করছি একটা শর্তের মধ্যে নিয়ে আসছি। এটা দিয়ে তুমি সব সময় মনে রাখতে পারবা না বা বের করতে পারবা না কারা কারা জ্যামিতিক সমতা দিবে, এমসিকিউ তো তোমাকে দেখে দেখে তো আনসার করতে হবে। সেই জন্য এখন যেটা লিখবো এইটাই তোমাকে মনে রাখতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট, যে দ্বিবন্ধন যুক্ত কার্বনের দুই হাতে, দুই হাতে বলতে একই পাশের দুই হাতে, দ্বিবন্ধন যুক্ত কার্বনের একই পাশের দুই হাতে, একই পাশে দুই হাতে সেম জিনিস বা একই জিনিস থাকা যাবে না, একই জিনিস থাকা যাবে না, এই হচ্ছে আমার শর্ত, এই হচ্ছে আমার শর্ত। তাহলে দেখো এক্সাম্পল গুলো একটু ডিটেলসে দেখো, একটু খেয়াল করো বিষয়গুলো আমরা কেমন বলতেছি। প্রথমত তোমাকে এরকম একটা অ্যালকিন দিবে CH3CH ডাবল বন্ড CH2, বলবে এটা জ্যামিতিক সমানতা দিবে কিনা। তো দেখো এটা দেখে দেখে কিভাবে আনসার করবা, দ্বিবন্ধন খুঁজবা, দ্বিবন্ধনের দুই পাশের কার্বন দেখবা, দুই পাশের কার্বনের যে কোনো একটা পাশে একই জিনিস আছে কিনা দেখবা। দেখো এখানে একই জিনিস, কিন্তু দুইটা হাইড্রোজেন, গাঠনিক সংকেত যদি তুমি দেখো, এখন একটু গাঠনিক সংকেত রাখবা, পরবর্তীতে কিন্তু গাঠনিক সংকেত রাখার কোনো দরকার নাই, তাই না? দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কোনো একটা কার্বনের একই পাশে দুইটা একই জিনিস আছে, এই দুইটা একই জিনিস থাকা যাবে না, যদি থাকে তাহলে তারা জ্যামিতিক সমানতা দিবে না। তাহলে এখন তো তুমি গাঠনিক সংকেত আঁকছো, পরবর্তীতে গাঠনিক সংকেত আঁকবা না, দ্বিবন্ধনের যে পাশে দুই পাশের যে কোনো একটা পাশে দেখবা একই জিনিস আছে কিনা। এরকম আরো এক্সাম্পল হতে পারে, যেটা সব থেকে বেশি অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি তে দেয়, Cl2, দেখো একই জিনিস না, কার্বনের এখানে দুইটা Cl2, একটা Cl অন্য অন্য আরেকটা ভিন্ন জিনিস হলে সেটা আলাদা কথা ছিল, তো এটা জ্যামিতিক সমানতা দিচ্ছে না, এটা জ্যামিতিক সমানতা দিবে না। কে দিতে পারে, ধরো আমি এখানে বললাম CH3CH ডাবল বন্ড CH বন্ড CH3, এইখানে দেখো কোনোটাই একই জিনিস না, সব ভিন্ন জিনিস, গাঠনিক সংকেত দেখো তুমি CH3C, এখানে H ডাবল বন্ড C H CH3, দেখো দুই পাশে খেয়াল করো, এই পাশে দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনের বাম পাশে দুইটা জিনিস আছে দুইটা হাতে ভিন্ন ভিন্ন, ডান পাশে যে দুইটা হাত আসে দুইটা হাতে ভিন্ন ভিন্ন আছে, তাহলে এইটা জ্যামিতিক সমানতা
দিবে। এখন চাকরিকের কথা বলতেছিলাম, তো চাকরিকের ক্ষেত্রে কেমন হয় বিষয়টা? এইখানে যে দুইটা করে হাত থাকবে, দুইটা করে হাত থাকবে, এখানে যদি তোমার CH3, এখানে ধরো CH3 দিলাম, এইখানে আলাদা আলাদা দিলাম। এইরকম চাকরিকের ক্ষেত্রে একই পাশে একই জিনিস হওয়া যাবে না, তাহলে তারা জ্যামিতিক সমানুতা দিবে না। এই মোটামুটি জ্যামিতিক সমতা কারা দিবে কারা দিবে না, কেন দিবে না, এটা নিয়ে আমি একটু গরজে কথা বললাম। এবার আসো আমরা বেশ কতগুলো শর্ত দেখব। এই যে চারটা হাত বললাম অ্যালকিনের ক্ষেত্রে, এই চারটা হাতের উপর বেস করে আমরা এটাকে কতগুলো কেসে ভাগ করব। আমি তিনটা কেস নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসো কেস অন বা টাইপ অনও বলতে পারো। জ্যামিতিক সমতা খুব ভালো করে বুঝবা, এটা দিয়েই তোমার অ্যাডমিশন পার করতে হবে এবং এইচএসসি পার করতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব ইজি জিনিস, বুঝতে খুবই ইজি জিনিস। প্রথম কথা, আমরা বলছি দ্বিবন্ধনযুক্ত কার্বন থাকবে। এই কার্বনের একটা কার্বনের টোটাল চারটা হাত থাকে, তাতে দেখো এই দুইটা করে হাত ফিল আপ হয়ে গেছে, বাকি দুইটা করে হাত আছে না, সেই দুইটা করে হাতে আমার দুইটা করে ভিন্ন ভিন্ন জিনিস যোগ থাকবে। এখন এই কার্বনের বাম পাশে দুইটা হাত আছে, সেই দুইটা হাতে যদি এবি যোগ থাকে, ডান পাশেও যদি এবি যোগ থাকে, এরকম একটা কেস হতে পারে। এবং এইখানে এ আর বি সমান হওয়া যাবে না, কারণ কি বলেছি, যে কোনো একটা পাশে দুইটা হাত একই হওয়া যাবে না। যদি একই হয় তারা জ্যামিতিক সমানতা দিবে না, এই জন্য এই দুইটা জিনিস আলাদা হবে। একটা হাইড্রোজেন হলে অন্যটা ক্লোরিন হতে পারে, বা অন্যটা CH3 হতে পারে, যে কোনো কিছু। এখন আসো, এই ফরম্যাট থাকলে তোমার কখন সিস হবে কখন ট্রান্স হবে, এইটা কথা, তাই না? এখানে যদি আমরা C+C দিই, এইখানে চারটা করে হাত, এখানে তুমি এ দিছো, এখানে তুমি বি দিছো, এখানে তুমি এ দিছো, এখানে তুমি বি দিছো। এরপরে কি করছো, আরেকটা কি হতে পারে, এইখানে বি আসতে পারে, এখানে এ আসতে পারে। সিস মানে মনে রাখবা, সিস মানে হচ্ছে একই পাশ, আর ট্রান্স মানে কর্নারে, কোনাকুনি। তাহলে দেখো একই পাশে যদি, একই পাশে বলতে উপরে উপরে নিচে নিচে এরকম, আবার বাম পাশ ডান পাশ দেখো, বাম পাশে যদি একই থাকে তাহলে তো জ্যামিতিকে দিবে না, ডান পাশে একই থাকে সেটা তো জ্যামিতিকে দিবে না। একই পাশে বলতে উপরে উপরে এবং নিচে নিচে এরকম দেখবা, যদি উপরে উপরে একই থাকে তাহলে সেটাকে বলবো আমরা সিস সমানু, যদি কোনাকুনি একই থাকে সেটাকে আমরা বলবো ট্রান্স সমান। তাহলে কোনটা সিস কোনটা ট্রান্স এটা আমরা এই ফরম্যাট থেকে বুঝলাম। এবার আসো আমরা অরিজিনাল MCQ তে বা অরিজিনাল এক্সাম্পলে আসি। দুইটা এক্সাম্পল বেশি থাকে, সেই দুইটা দিয়ে আমি দেখাবো। সব থেকে বেশি থাকে দুইটা এক্সাম্পল। এইটা থাকে সব থেকে বেশি, CH3 বন্ড এইচ, CH3 CH ডাবল বন্ড CH CH3, এইটা। এটা এমসিকিউ তে আসলে কি করবা, এমসিকিউ তে আসলে এই মিথাইল মূলক এটাকে এ ধরবা, হাইড্রোজেনটাকে বি ধরবা, এই হাইড্রোজেনটাকে বি ধরবা, মিথাইল মূলকটাকে এ ধরবা। তো দেখো কার্বন দ্বিবন্ধের উভয় পাশে এবি এবি আছে এবং এ আর বি কিন্তু এখানে সমান না, তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে। এবার রিটেনে আসলে, এবং রিটেনে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে আসছে যে এগুলা সিস ট্রান্স সমানতা বের করতে বলছে, এগুলা সিস ট্রান্স সমানতা বের করতে বলছে। তাহলে কি হবে, প্রথমে তুমি কার্বন কার্বন দ্বিবন্ধনটা দিয়ে নিবা, বাকি হাতগুলা দিয়ে দিবা। এবার বাম পাশে আসো, একটা এ ধরছে একটা বি ধরছো না, একটা হচ্ছে তোমার মিথাইল মূলক, আরেকটা কি হচ্ছে, আরেকটা হাইড্রোজেন। এপাশেও একটা হাইড্রোজেন, আরেকটা মিথাইল মূলক। আর কি হবে এখানে, কার্বন কার্বন দ্বিবন্ধন, CH3 হাইড্রোজেন, এবার CH3 টা তুমি উপরে দিয়ে দাও, এখানে নিচে হাইড্রোজেন দিয়ে দাও। এটা কি হবে, দেখো কোনাকুনি মিল আছে, কোনাকুনি মিল আছে, কোনাকুনি থাকলে কি বলছি সেটা ট্রান্স সমাণু, আর যদি পাশাপাশি থাকে একই পাশে থাকে সেটা বলবো আমরা সিস সমাণু। টোটাল নামটা কি হবে, এটা কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, 1 2 3 4, ট্রান্স টু, ট্রান্স টু বিউটিন। 2 নাম্বার কার্বনে আছে না, সেজন্য আমরা বলছি ট্রান্স টু বিউটিন। আর এটা কি হবে, সিস টু বিউটিন।
সিস টু বিউটিন বা সিস টু বিউটঅনিন, এরকম সিস টু বিউটিন, এটাই পারফেক্ট। এটা আরেকটা এক্সাম্পল আসে CaCl ডাবল বন্ড CaCl, এটা আসে। তাহলে এটার ক্ষেত্রেও তুমি দেখো ভিন্ন ভিন্ন জিনিস না, দেখো বাম পাশে এই কার্বনের দুইটা ভিন্ন জিনিস, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, এই কার্বনেও একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, দুইটা ভিন্ন জিনিস, দুই পাশে সেম তার সমস্যা নাই, দুইটা হাত একই হওয়া যাবে না, এই কথাটা আমাকে মনে রাখতে হবে। দুইটা হাত কোনোভাবেই একই হওয়া যাবে না, কোনোভাবেই না মানে কোনোভাবেই না। তাহলে এখানে আমাদের সমনে কি হতে পারে? দেখো এখানে তুমি হাইড্রোজেন দিলে, এখানে ক্লোরিন দিলে, এখানে হাইড্রোজেন দিলে, এখানে ক্লোরিন দিলে, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন। এবার আমরা যে কোনো একটাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, একটা কথা, তুমি যদি প্রথমটাকে সরাও সমস্যা নাই, কিন্তু আমি প্রথমটাকে স্থির রেখে বাকি দুইটা সরাইছি, একসাথে দুইটা সরানো যাবে না। তাহলে এবার একই পাশে আছে হাইড্রোজেন বা ClCl, তাহলে এটা হবে সিস সমাণু, এটা হবে আমার ট্রান্স সমাণু, এটা হবে সিস বিউট টুইন, এটা ট্রান্স বিউট টুইন, সিস বিউট টুইন, সিস বিউট টুইন, ট্রান্স বিউট টুইন। এটা গেল তো আমার সিম্পল ক্ষেত্রে। বা চাকরিকেরও থাকতে পারে, যা শিখছি ডিটেইলস শিখবো, চাকরিটা কেন বাকি রাখবো? এটা কি আমাদের চাকরি? তাহলে এখানে কি করব? এই হাতে হাইড্রোজেন দিলাম, এখানে তোমার CH3 দিতে পারে, এখানে তুমি হাইড্রোজেন দিলে, এখানে তুমি CH3 দিতে পারো। এবার এই পাশটা আমি সেম রাখলাম, এইখানটাতে আমি CH3 দিয়ে দিলাম, এখানটা হাইড্রোজেন দিলাম। এবার দেখো এইখানে একই পাশে হাইড্রোজেন আছে, তার মানে বা একই পাশে মিথাইল মূলত আছে, এটা সিস সমাণু, এটা কোনাকুনি একই আছে, এজন্য এটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। সাইক্লিকের ক্ষেত্রে কেমন হবে এটাও আমি দেখালাম। তো এটাই ছিল আমাদের প্রথম কেসের ক্ষেত্রে। এই কয়টা এক্সাম্পলই তোমার আসতে পারে। এবার আসে 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি বলবো? তাহলে যা চেঞ্জ হচ্ছে সব কিসে চেঞ্জ হচ্ছে? সব কিন্তু দ্বিবন্ধনের উভয় পাশে যে হাতগুলা আছে ওই হাতগুলাই পরিবর্তন হচ্ছে, অন্য কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে না। মানে কার্বন কার্বন যে দ্বিবন্ধন গুলা ছিল, এই দ্বিবন্ধনের এই পাশে, এই দ্বিবন্ধনের এই পাশে, এবার আমরা কি বলবো? এবি, একটাতে এ আছে একটাতে বি আছে। এবার আগেরটা তো আমি এবি বলছি, এবার কি করব? এই দুইটা থেকে যে কোনো একটা এখানে আছে আর অন্য আরেকটা ভিন্ন জিনিস আছে। এইবার কোনোভাবেই কি হবে না, এ আর বি সমান হওয়া যাবে না, আবার বি আর ডি সমান হওয়া যাবে না, বি আর ডি সমান হওয়া যাবে না। মানে এ আর বি এই বাম পাশে আছে, একই হাতে একই কার্বনে দুইটা হাতে একই জিনিস থাকা যাবে না, সেই জন্যই কিন্তু এখানে বলছি বি আর ডি সমান হওয়া যাবে না, আবার এ আর বি সমান হওয়া যাবে না। তাহলে এরা জ্যামিতিক সমানতা দিবে, তাহলে এরা জ্যামিতিক সমানতা দিবে। তো এই এক্সাম্পল থেকে সিস্টাস কিভাবে বলবো? এখানে এ, এখানে বি, এখানে বি, এখানে ডি, এ বি ডি বি। দেখো যে দুইটা একই আছে সেই দুইটা নিয়েই তুমি দেখবা, যে দুইটা একই আছে এইখানে এই দুইটা আছে কর্নারে, একই দুইটা আছে কর্নারে, তাহলে এটা হবে আমার ট্রান্স সমাণু। এখানে যে দুইটা একই সেই দুইটা আছে একই পাশে, তাহলে এটাকে আমি বলবো সিস সমাণু, এটাকে আমি বলবো কি? সিস সমাণু। শেষ। তাহলে এবার আসলে এক্সাম্পল দেখি। এগুলো তো আমাদের ফরম্যাটটা গেল, কখন সিস বলবো কখন ট্রান্স বলবো। এক্সাম্পল কি? এরকম এক্সাম্পলও আসে, CH3 CH ডাবল বন্ড CHCl, ডাবল বন্ড CHCl, এখানে কি হবে? C ডাবল বন্ড C, এখানে তুমি CH3 দাও, এখানে হাইড্রোজেন দাও, আরেকটাতে হাইড্রোজেন দিতে হবে, আরেকটাতে তোমার ক্লোরিন দিতে হবে। আর কি হতে পারে এখানে? এখানে CH3 থাকলো, এখানে হাইড্রোজেন থাকলো, এই জায়গাটাতে আমরা কি দেবো? এবার ক্লোরিনটা উপরে তুলে দেবো, হাইড্রোজেনটাকে নিচে নামাই দিব। দেখো হাইড্রোজেন আছে কোনাকুনি, তার মানে এটাকে আমি বলবো ট্রান্স সমাণু, আর এটাকে বলবো আমি সিস সমাণু, এটাকে আমি বলবো সিস সমাণু। এটা চাকরিটা আসো। চাকরির ক্ষেত্রে তুমি এখানে কি বলবা? ধরো আমি এখানে দিলাম COOH, এখানে আমি দিলাম হাইড্রোজেন, এখানে আমি দিলাম ক্লোরিন, এখানে আমি দিলাম COOH।
এখানে সেই COOH রাখো, এখানে তুমি হাইড্রোজেন রাখো। এবার এখানে তুমি COOH, এখানে তুমি কি দিতে পারো, ক্লোরিন দিতে পারো। একই পাশে থাকলে সিস সমাণু, বিপরীত পাশে থাকলে সেটাকে বলা হবে ট্রান্স সমাণু। এটা গেল তো অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিকের বাইরেও কি সিস ট্রান্স হতে পারে? হ্যাঁ, হতে পারে, পাবা। অ্যাডভান্স লেভেলের জন্য এগুলা তোমার প্রয়োজন হবে। যেমন এটাও রিভলিউশন বলা যায়। দেখো, ফেনল মূলক, এটার সাথে নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, ফেনল মূলক। এখানে কি আছে? এই নাইট্রোজেনের মুক্ত জোড় আছে, এই নাইট্রোজেনের মুক্ত জোড় আছে, এই নাইট্রোজেনেরও মুক্ত জোড় রয়েছে। দেখো, এইখানে তুমি এটা থেকে সিস্টাস বের করতে পারবা কিভাবে, দেখো একটু। এই যে নাইট্রোজেন ডাবল বন্ড ছিল সেটা আমরা দিয়ে দিছি, এইখানে মুক্ত জোড় ছিল, সেই মুক্ত জোড়টা এই দাও, এইখানে মুক্ত জোড় ছিল, সেই মুক্ত জোড়টা তুমি এই দাও। আর এখানে কি ছিল? তোমার ফেনল মূলক ছিল, মানে ফিনাইল মূলক। ফেনল মূলক বলতে তো না, ফিনাইল মূলক। এই হচ্ছে তোমার ফিনাইল মূলক, এন্ড এই হচ্ছে তোমার ফিনাইল। এখন আমরা কি করব? এই দুই পাশটা চেঞ্জ করে দিব। এক পাশে এই মুক্ত জোড়টা তোমার এই পাশে চলে আসলো, আর এই জায়গায় আছে ফিনাইল মূলক হলো। তাহলে এখানে কি একই পাশে আছে, তাহলে এটাকে তুমি বলবা সিস সমাণু, এটাকে তুমি বলবা কি ট্রান্স সমাণু। সিস সমাণু ট্রান্স সমাণু, সিস সমাণু ট্রান্স সমাণু। এখন এই ২ নাম্বার কেসের একটু অ্যাডভান্স লেভেলে দেখো। অ্যাডভান্স লেভেল বলতে এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবা। দেখো, আমি বললাম এখানে CH3 CH, ডাবল বন্ড CH, বন্ড CH, ডাবল বন্ড CH Cl। দেখো, দুইটা দ্বিবন্ধন আছে এখানে, এই জায়গাটাতে দুইটা দ্বিবন্ধন আছে। তাহলে এখন আমি কি করব? এটা থাকলে কিছুই করার দরকার নাই, যে দুইটা দ্বিবন্ধন আছে আমরা দুইটা দ্বিবন্ধনই কাজে লাগাবো। তো প্রথমে তুমি এইটুকু কথা চিন্তা করো, এইটুকু কথা চিন্তা করো, মানে প্রথম দ্বিবন্ধনটার কথা চিন্তা করো। তো এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা তুমি দাও। কি করছি? এই কার্বন এই কার্বন এই কার্বনের কার্বন দ্বিবন্ধনটা দিছি। তারপরে এই দুইটা হাত দিয়ে দাও, এখানে দুইটা হাত, এই হাতটা কি CH3, এই হাতে হাইড্রোজেন। এইবার আসো এই কার্বন, এই কার্বনে একটা হাতে কি আছে? একটা হাতে হাইড্রোজেন আছে, আরেকটা হাত কি আছে দেখো, একটা হাতে তো হাইড্রোজেন আছে, আরেকটা হাত কি আছে? কার্বনের সাথে যুক্ত আছে, বাকি হাতে কার্বনের সাথে যুক্ত আছে। এই কার্বন এই কার্বনে দেখো আবার এখানে দ্বিবন্ধন আছে, এখানে একটা হাতে হাইড্রোজেন দিছে, আরেকটা হাতে এখানে কি দিছে? ক্লোরিন দিছে। এই কার্বনের এই কার্বন আর এই কার্বন তো সেম, এই কার্বনের কার্বনের সাথে দ্বিবন্ধন, এই কার্বনের আরেকটা হাইড্রোজেন আছে, এই হচ্ছে একটা হাইড্রোজেন আছে। তাহলে এইটা হয়েছে। এখানে আমরা কি করছি? এই জিনিসটা কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে আমরা এটা করতে পারি। আর কি করতে পারি? আমাদের তো চেঞ্জ হবে শুধু শেষের এইটুকু, তাই না? এই দুইটা ক্ষেত্রে একটু খেয়াল করো। তাহলে আমরা এই যে হাইড্রোজেন ক্লোরিন, এই দুইটাকে আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। এইখানটাতে আমি কি দিব? ক্লোরিন দিব, এখানটাতে হাইড্রোজেন দিব। এবার একটু দেখো, একটু দেখো, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, কর্নারে মিল আছে। এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, কর্নারে মিল আছে। এইটা কি? কর্নারে কর্নারে মিল থাকলে এটাকে কি বলা হয়? কর্নারে কর্নারে মিল থাকলে ট্রান্স। তাহলে এই সমন্বয়টা হচ্ছে তোমার ট্রান্স ট্রান্স সমান, দুইটাতে ট্রান্স, এজন্য এটাকে বলা হবে ট্রান্স ট্রান্স সমান, ট্রান্স ট্রান্স সমান। এইটা কি? এইখানে এই কর্নারে মিল আছে, এই কর্নারে মিল আছে, তার মানে প্রথমটা হচ্ছে ট্রান্স, এরপরে একই পাশে মিল আছে, নিচে নিচে মিল আছে এই দ্বিবন্ধনের ক্ষেত্রে, তাহলে এটাকে বলা হবে কি? ট্রান্স সিস সমান, ট্রান্স সিস সমান। তাহলে এই দুইটা গেল। আর কি হবে এই জিনিসে? এই জিনিসে আরো হতে পারে, দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন। এবার আমি উপরে হাইড্রোজেন দিলাম, এখানে আমি CH3 দিলাম, এখানে আমি CH3 দিলাম। এইবার আগের বার আমরা নিচে দ্বিবন্ধন দিছিলাম, এবার আমরা উপরে দ্বিবন্ধন দিব। আর এখানে তাহলে কি দিব?
এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন। তাহলে এবার ক্লোরিন আমি আরেকটা উপরে দিয়ে দিব, আরেকটা নিচে দিয়ে দিতে পারি। তাহলে এটার নামগুলো কি হবে? এখানে যদি দেখো, এইখানে এই যে এটা কর্নারে মিল আছে, এটারও কর্নারে মিল আছে, এটার উপরে মিল আছে, এটার উপরে মিল আছে, তাই তো উপরেরটা এটা পুরোপুরি সেম হয়ে গেল আমার। তারপরে এখানে দেখো, তাহলে এখানে উপরে নিচে একই আসলো কেন? দুটোতে একই করে ফেলেছি। তাহলে এখানে আমরা এটার নিচে এইখানটাতে আমরা হাইড্রোজেন দিতে পারি, আর এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধন এইচ এবং সিএফ, তাহলে ঠিক আছে। তাহলে আমরা শেষে এই জায়গাগুলো চেঞ্জ করে দিতে পারি, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন দিব। তাহলে দেখো এখানে যে একই পাশে হাইড্রোজেন আছে সিস, এই নিচেরটাতে কোনাকুনি হাইড্রোজেন আছে ট্রান্স, তাহলে এটা হচ্ছে সিস ট্রান্স সমাণু। একই পাশে হাইড্রোজেন ছিল সিস, আর এখানে একই পাশে, তাহলে এটা সিস সিস সমাণু, সিস সিস সমান করে 2 নম্বর কেস থেকে এগুলো থাকতে পারে। এরপর 3 নম্বর কেসটা যদি আমরা একটু দেখি, 3 নম্বর কেসে কি হবে? সবগুলো আলাদা আলাদা। এই কার্বন কার্বন দ্বিবন্ধন এইখানে তোমার এ বি, এখানে আসবে ডি, মানে চারটা হাত চারটায় আলাদা আলাদা হবে, চারটা হাত চারটায় আলাদা আলাদা হবে। এখন কথা হচ্ছে আমরা এইখানে কিভাবে এখানে কি আমি সিস্টেন্স বলতে পারবো? এইটাতে কিন্তু সেন্সটাস বলা যাবে না, এইটাতে সিস্টেন্স বলা যাবে না। এইখান থেকে তুমি পাবা ই জেড সমান, এখানে এ আর বি সমান হবে না, বি আর ডি সমান হবে না, টি আর ই সমান হবে না, কেউ কারো সমান হয় না। কেন তুমি এখানে সিস্টেন্স বলতে পারবা না? দেখো এইখানে তোমার এ, এখানে যদি বি দাও, এখানে ডি, এখানে ই, এখানে কোনো পাশে তো একই নাই, কোনাকুনিও একই নাই, আবার উপরে উপরেও একই নাই, এজন্য এটাকে আমরা সিস্টেন্স বলতে পারি না, এটাকে আমি সিস্টেন্স বলতে পারি না, ইজেড বলতে পারি। কিভাবে ইজেড বলতে পারি? কিভাবে ইজেড বলতে পারি দেখো, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এখানে আছে ফ্লোরিন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে তোমার আয়োডিন। শেষে যে দুইটা হাত, এই দুইটা আমরা এখানে স্থান পরিবর্তন করে দিতে পারি, এখানে আয়োডিন দিতে পারি, এখানে আমরা ব্রোমিন দিতে পারি। একটু যদি খেয়াল করো, একটু দেখবা ক্লোরিন এবং ক্লোরিন এই দুইটার মধ্যে লো মলিকিউলার ওয়েট কার, ক্লোরিনের আণবিক ভর কম, ক্লোরিনের আণবিক ভর বেশি। এই পাশে ব্রোমিন আর আয়োডিনের মধ্যে ব্রোমিনের আণবিক ভর কম, আয়োডিনের আণবিক ভর বেশি। দেখো লো লো উপরে উপরে, হাই হাই নিচে নিচে, মানে যে কোনো একটা পাশে যদি কম আণবিক ভর বিশিষ্ট মৌলগুলো থাকে, সেইটাকে বলা হয় জেড সমাণু। আর এক্ষেত্রে দেখো এখানে লো ছিল ঠিক আছে, এখানে হাই ছিল ঠিক আছে, এখানে কোনাকুনি হাই মিলছে বা নিচে কই এই কোনাকুনি লো লো মিলছে, এইটাকে বলা হয় ই সমাণু। আর যেটা ছিল ট্রান্স সমাণু সেটা এখন হয়ে যাচ্ছে ই সমাণু, আর যেটা ছিল সিস সমাণু সেটা হয়ে যাচ্ছে জেড সমাণু। এখন একটু কথা এখানে তোমাকে ভালো করে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই জায়গায় যদি চারটি মূলকই আলাদা হয়, যদি চারটা মূলকই আলাদা হয়, তখন সিস ট্রান্স বের করা যাবে না।
যখন চারটা মৌলিকই আলাদা হবে তখন সিস্টেন্স বের করা যাবে না। এই ক্ষেত্রে সিআইপি রুলস ব্যবহার করে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সিআইপি রুলস ব্যবহার করে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ইজেড সমাণু বের করতে হবে। এই ইজেড সমাণু বের করতে হবে। তাহলে যা বুঝলাম, আমরা যা যা পড়লাম, কেস 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা ছিল আমার সিস্টার্স সমাণু। কারণ এখানে দেখো চারটা আলাদা ছিল না, কিন্তু আমরা যে কেস 3 যেটা আলোচনা করতেছি এইটাই শুধুমাত্র, না কেস 3 বলে না, কেস 3 বলে না, এই যেগুলা সিস ট্রান্স হয়েছে আমরা একটু আগে কি বললাম, এখানে যেটাই তোমার সিস সমাণু সেটাই তুমি এই যেটাই তোমার ট্রান্স সমাণু সেটাকে তুমি ই সমাণু বলতেছো না। তার মানে সিস ট্রান্স সমাণুটাকে চাইলেও কিন্তু কি বলা যায়, ইজেড সমাণু বলা যায়। তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কেসে তুমি ইজেড সমাণু বের করতে পারবা, কিন্তু 3 নাম্বার কেসটাকে তুমি সিস ট্রান্স বলতে পারবা না। এজন্য দেখো আমরা বলতে পারি সকল ইজেড সমাণু সিস ট্রান্স সমাণু, কিন্তু সকল সিস ট্রান্স সমাণু ইজেড সমাণু হয় না। এরকম বলা ঠিক নাকি সকল সিস্টেন্স ইজেড সমাণু কিন্তু সকল ইজেড সমাণু সিস্টেন্স না? কারণ 3 নাম্বার কেসের ক্ষেত্রে আমরা ইজেড পাইলেও সিস্টেন্স পাচ্ছিলাম না। এখন আসলে সিআইপি রুলসটা নিয়ে আমরা একটু কথা বলি। সিআইপি রুল কি জিনিস এটা আবার? প্রথম কথা কি করতে হবে, দ্বিবন্ধনযুক্ত কার্বন যে পরমাণুর সাথে যুক্ত তাকে লিখতে হবে, তাকে আগে লিখবো। সেই পরমাণু আবার যাদের সাথে যুক্ত তাদের মধ্যে যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে আগে লিখবো। কারোর সাথে ডাবল বন্ড থাকলে তাকে দুইবার লিখবো, কারোর সাথে ডাবল বন্ড থাকলে তাকে দুইবার লিখবো। এই কথাগুলা একটু লিখে দিই, না হলে মনে রাখতে পারবা না। তিনটে কথা আমি বলছি, কারণ এটা নতুন জিনিস তো। দ্বিবন্ধন যুক্ত কার্বন, দ্বিবন্ধনযুক্ত কার্বন যে পরমাণুর সাথে যুক্ত তাকে আগে লিখবো, এটা একটা। সেই পরমাণু আবার যাদের সাথে যুক্ত, সেই পরমাণু আবার যাদের সাথে যুক্ত তাদের মধ্যে যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে আগে লিখবো। আরেকটা কি বলছি, যে কারো সাথে ডাবল বন্ড থাকলে তাকে দুইবার লিখবো। এবার আসো বিষয়গুলো আমি একটু ডিটেলসে ব্যাখ্যা করি, দেখো প্রথমে আমরা যদি বলি সি ডাবল বন্ড সি বন্ড CH3, এরকম একটা হতে পারে না? হতে পারে। তা আমরা বলছি দেখো প্রথম নিয়মটা খেয়াল করো, দ্বিবন্ধনযুক্ত কার্বন যে পরমাণুর সাথে যুক্ত, দ্বিবন্ধনযুক্ত এই কার্বনটা কার সাথে যুক্ত, এই কার্বনের সাথে যুক্ত, যে পরমাণুর সাথে যুক্ত তাকে আগে লিখবো। দ্বিবন্ধনযুক্ত কার্বনে এই কার্বনটা কার সাথে যুক্ত, এই কার্বনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে ওই কার্বনটাকে আগে লিখতে হবে। তারপরে কি, সেই পরমাণু আবার যাদের সাথে যুক্ত তাদের মধ্যে যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে আগে লিখবো। এই
এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত ছিল সেটা আগে লিখছি, এরপরে বলছে ওই কার্বন আবার যাদের সাথে যুক্ত তাদেরকে লিখতে হবে। এখানে যেহেতু সবাই একই, এই জন্য সবাইকে আলাদা আলাদা করে লেখা যাচ্ছে, কিন্তু যদি সবাই আলাদা হতো তখন যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে তুমি আগে প্রাধান্য দিতে, তাকে তুমি আগে প্রাধান্য দিতে। যেমন বিষয়টা আমি আরো আরেকটু দেখাই, আরেকটা দেখা, ধরো সি ডাবল ওয়ান সি আছে, এইখানে তোমার আছে CH2OH আছে, এটা দ্বিবন্ধনযুক্ত কার্বন কার সাথে যুক্ত, কার্বনের সাথে যুক্ত, কার্বনটা লিখবো। এবার দেখো সে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে আর অক্সিজেনের সাথে যুক্ত আছে, তাহলে এদের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে কার পারমাণবিক সংখ্যা বেশি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বেশি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি, অক্সিজেনটাকে আগে লিখতে হবে। তারপরে বাকিগুলো, কয়টা হাইড্রোজেন এখানে, তিনটা হাইড্রোজেন, তিনটা লিখতে হবে। না, তিনটা হাইড্রোজেন তিনটা লেখার দরকার হয় না, এখানে একটা লিখলেই এনাফ। এই দুইটা লিখলেই হচ্ছে, এই কার্বন কার সাথে যুক্ত সেগুলো লিখতে হবে। এখানে তার এই কার্বনের সাথে এই হাইড্রোজেনটা তো যুক্ত নাই, দেখো তুমি যদি এটা গাঠনিক সংখ্যা দেখো তাহলে বুঝতে পারবা। এখানে কি কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ওইস না। আমরা কি সত্য 2 নম্বর সাথে কি বলছিলাম, যে সেই পরমাণু, সেই পরমাণু আবার যাদের সাথে যুক্ত, তো এই কার্বন পরমাণু আবার হাইড্রোজেনের সাথে যুক্ত, এই হাইড্রোজেনের সাথে যুক্ত, অক্সিজেনের সাথে যুক্ত, এইচ এর সাথে তো যুক্ত নাই। তাহলে কার্বন এই তিনটার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এদের মধ্যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি, সেজন্য সেটাকে আগে লিখছি আর এই দুইটা লিখছি, এই হাইড্রোজেন তো আসবে না। তো এটা আমরা বুঝলাম। আরো দেখো, আমি প্রত্যেকটাকে ডিটেলসে বোঝাই নিচ্ছি, ওই সূত্রগুলা লিখছি, তারপর আমি এক্সাম্পলে আসবো। এই CHO, এখানে আমরা বলছি কি CHO বলছি, তাহলে এই জায়গায় দেখো প্রথমে কি কার্বন, এইখানে অ্যালডিহাইড মূলক যদি তুমি দেখো, অ্যালডিহাইড মূলক কি সি ডাবল বন্ড ও বন্ড এইচ না, আর এখানে যদি ডাবল বন্ড থাকে, যার সাথে ডাবল বন্ড থাকবে তাকে দুইবার লিখতে হবে, ডাবল বন্ড কার সাথে, অক্সিজেনের সাথে, সেজন্য তাকে দুইবার লিখতে হবে, আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত ছিল, এই এটার ক্ষেত্রে এটা। আবারও দেখো সি ডাবল বন্ড সি, এখানে ধরো NH বন্ড CH3 এদের সাথে যুক্ত আছে, তাহলে এখানে কি হবে, দেখো কার্বন কার সাথে যুক্ত, প্রথমে তো কার্বন, প্রথম কার্বন না, প্রথম নাইট্রোজেন আসবে, কারণ কার্বন নাইট্রোজেনের সাথে যুক্ত, সেই নাইট্রোজেন কার সাথে যুক্ত, হাইড্রোজেনের সাথে এবং কার্বনের সাথে যুক্ত। দেখো গাঠনিক সংখ্যা যদি আঁকো, এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত এবং এইচ এর সাথে যুক্ত, আর কার্বনের সাথে যুক্ত, এইচ এর সাথে তো যুক্ত না। তাহলে একটা হবে কি নাইট্রোজেন এবং নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন এবং কার্বন যুক্ত, কে আগে আসবে, কার্বন নাকি হাইড্রোজেন, কার্বনের পারমাণবিক সংখ্যা বেশি, কার্বনটা আগে আসবে, তারপরে আসবে হাইড্রোজেন, NCH। আরো কিছু এক্সাম্পল দেখো, এগুলো আগে আমি বলে নিই। আর কি হতে পারে, যদি তোমার এখানে সি ডাবল এইচ থাকে, এরকম থাকতে পারে, পারে না, সি ডাবল এইচ থাকে, সি ডাবল এইচটা আগে তুমি ভাঙো, এইটাই তো। তাহলে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত, কার্বন অক্সিজেনের সাথে যুক্ত, এখানে কিন্তু কোনোভাবে কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত নাই, মানে দ্বিবন্ধনের যে কার্বন, ওই কার্বনের যে কার্বনের সাথে যুক্ত আছে সে কিন্তু হাইড্রোজেনের সাথে কোনোভাবে যুক্ত নাই। তাহলে এই কার্বন যার সাথে যুক্ত সেটাকে তো আগে লিখতে হবে, কাকে আগে লিখবা, কার্বনকে আগে লিখবা, লিখলাম। এইবার যার সাথে ডাবল বন্ড থাকবে তাকে দুইবার লিখতে হয়, অক্সিজেন দুইবার লিখলাম, আর এই অক্সিজেনটা সি ট্রিপল ও, সি ট্রিপল ও। এইখানে যদি এরকম থাকতো সি ডাবল বন্ড সি বন্ড সিও CH3, তুমি এটা যদি ভাঙো, এই বন্ড এই সি ডাবল বন্ড ও বন্ড CH3, দেখো এই কার্বন অক্সিজেনের সাথে যুক্ত, আবার ডাবল বন্ড আছে, প্রথমে তো এই কার্বন দ্বিবন্ধনের কার্বন যার সাথে যুক্ত, কার্বনের সাথে যুক্ত সেটাকে তো নিতে হবে। আর কি আছে, অক্সিজেন কার্বন আছে, অক্সিজেন কার্বনের মধ্যে পারমাণবিক সংখ্যা অক্সিজেনের বেশি, অক্সিজেনটা নিতে হবে। অক্সিজেনে দেখো ডাবল বন্ড আছে, সেজন্য তাকে দুইবার নিতে হবে। আর কি নিতে হবে, কার্বন নিতে হবে। আর কেমন হতে পারে, সি ডাবল বন্ড সি বন্ড, এখানে দিতে পারে CH2 বন্ড CH3, এরকম হলে, এরকম হলে কি করবে, এরকম হলে আমরা কি করতে পারি, দেখো
প্রথমত কার্বন কার্বনের সাথে যুক্ত আছে। তুমি যদি এটা গাঠনিক সংখ্যা দেখো, এরকম হয় না? CH আর এখানে CH3, তার মানে হাইড্রোজেনের সাথে যুক্ত, হাইড্রোজেনের সাথে যুক্ত, কার্বনের সাথে যুক্ত। তার মানে প্রথমে কার্বন দিতে হবে, বাকি দুইটা হাইড্রোজেন দিতে হবে। CCH3 এইগুলা হচ্ছে কি থাকলে কি লিখবো, এইগুলা বুঝালাম। এইবার আসো এক্সাম্পল বুঝাই। নিয়মগুলো যদি না বলতাম তাহলে এই ভিতরে এক্সাম্পল একটাও বুঝতে পারতে না। দুই তিনটা এক্সাম্পল দেখলে আমাদের জন্য এনাফ। দেখো, CH3 COH ডাবল বন্ড C NH2 বন্ড C2H5 বন্ড C2H5। তো এখানে দেখো চারটায় ভিন্ন ভিন্ন জিনিস বোঝাই যাচ্ছে, চারটায় ভিন্ন ভিন্ন জিনিস বোঝাই যাচ্ছে। তাহলে এখন আমার করণীয় কি? C ডাবল বন্ড C হাতগুলা দিয়ে দাও। এখানে তুমি দিবা CH3, এখানে তুমি দিবা OH, এখানে তুমি দিতে পারো NH2, এখানে তুমি দিতে পারো C2H5, এখানে ভেঙেও দিতে পারে CH2 CH3, একই কথা। আর কি চেঞ্জ হবে? এই পাশের হাতগুলো চেঞ্জ করে দিব আমরা। এখানে হবে আমার NH2, এখানে হবে আমার NH2 তো উপরে দিয়ে দিচ্ছি, তাহলে তো এখন NH2 দরকার নেই। এখানে আমরা দিব C2H5 NH2। এবার দেখো মলিকিউলার ওয়েট দেখতে হবে। এখানে CH3 এটা তো লো মলিকিউলার ওয়েট, এটা আমার হাই মলিকিউলার ওয়েট। NH2 আর C2H5 এর মতো, NH2 এর বেশি না, আর C2H5 এর কি কম, লো, এটা লো। এখানে কি হবে? এখানে কি হবে? এটা এটা তো আমাদের লো, আর এটা আমাদের হাই, এটা আমাদের লো, এটা হাই। এখন এই লো হাই কিভাবে বললাম বুঝতে পারছো তো? দেখো এখানে আমার কালার গুলো চেঞ্জ করে দিলেই ভালো হতো। এই কার্বন এইখানে কার সাথে যুক্ত? এই কার্বন এখানে কার্বনের সাথে যুক্ত না? এটা হলুদ কালার দিয়ে দিবো। এই কার্বন এখানে কি কার্বনের সাথে যুক্ত না? এই কার্বন এখানে অক্সিজেনের সাথে যুক্ত না? এই কার্বন এখানে নাইট্রোজেনের সাথে যুক্ত, এই কার্বন এখানে কার্বনের সাথে যুক্ত। তো দেখো কার্বন অক্সিজেনের মধ্যে পারমাণবিক সংখ্যা অক্সিজেনের বেশি, হাই। নাইট্রোজেন কার্বনের মধ্যে নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা বেশি, হাই। সেম ভাবে এখানে কার্বনের সাথে যুক্ত, এখানে অক্সিজেনের সাথে যুক্ত, এখানে কার্বন, এখানে নাইট্রোজেনের সাথে যুক্ত। তাহলে হাই হাই, লো লো, কোনাকুনি মিল আছে। কোনাকুনি যদি মিল থাকে সেটাকে বলি আমরা ট্রান্স সমাণু। ট্রান্স সমাণু মানে ই সমাণু। তাহলে এটা হবে আমার জেড সমাণু, এটা হবে আমার জেড সমাণু। এখন এখানে ভিন্ন ভিন্ন, একই পাশে ভিন্ন ভিন্ন জিনিস ছিল বলে আমরা বলতে পারলাম এটা। এখানে একই পাশে ভিন্ন ভিন্ন জিনিস ছিল বলে খুব সহজে বলতে পারলাম। যদি ভিন্ন জিনিস না থেকে একই কাজ দেখো, আমি এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। ধর আমি এখানে এরকম বলছি, CH3 বন্ড CH ডাবল বন্ড C CHO C ডাবল H, এরকম। মানে এটা খুবই সহজ। C ডাবল বন্ড C, এখানে দুইটা হাত, এখানে দুইটা হাত। এখানে আমি CH3 দিচ্ছি, আরেকটা হাতে হাইড্রোজেন ছিল, আরেকটা হাতে CHO, আরেকটা হাতে C ডাবল H, এরকমই না? এরকম। আচ্ছা, এবার যদি একটু দেখো, এখানটাতে আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে চেঞ্জ করে দিলে এই উপরে যাবে আবার সি ডাবল এইচ, এখানে যাবে আবার সিএইচ। একটু খেয়াল করো তো, এপাশ তো আলাদা, এই কার্বন এখানে কার্বনের সাথে যুক্ত, এই কার্বন এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, কিন্তু এই পাশে কি, এ পাশেও এই কার্বন কার্বনের সাথে যুক্ত, এইখানেও এই হাতে কার্বনের সাথে যুক্ত, তাহলে তো একই জিনিসের সাথে যুক্ত আছে। তাহলে এখানে আমি হাইলো কিভাবে বলবো? এখানে আমরা হাইলো কিভাবে বলবো? ওই হাইলো এর জন্যই আমরা এতক্ষণ ধরে নিয়ম শিখছি, যদি একই জিনিস থাকে ওইটার জন্য। তা এখন আসো, সিএইচও থাকলে এখানে আমরা কি বলেছি? এই কার্বন কার্বনের সাথে যুক্ত, যার সাথে যুক্ত তাকে লিখবো। এইটাকে আমরা কিভাবে বলছিলাম? এইটা বলছিলাম না কার সাথে? অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এই জন্য অক্সিজেন থেকে দুইবার লিখতে হবে।
আর কি আছে, হাইড্রোজেন আছে। এই পাশে আসো, সি ডাবল বন্ড কি ছিল, এইটাই ছিল। তাহলে এখানে সি ডাবল এই কার্বন অক্সিজেনের সাথে যুক্ত, মানে সি ডাবল হবে দ্বিবন্ধনের জন্য, আর এই একটা অক্সিজেনের সাথে যুক্ত। তাহলে তুমি কাটো, একটা কার্বন কাটো, কার্বন কাটো, অক্সিজেন কাটো, অক্সিজেন কাটো, অক্সিজেন কাটো, এখানে অক্সিজেন কাটো। বাকি থাকতেছে কি, এখানে হাইড্রোজেন থাকতেছে, এখানে অক্সিজেন একটা বেশি থাকতেছে। যেহেতু এখানে অক্সিজেন বেশি, তার মানে এইটা হবে আমার হাই, এইটা হবে আমার হাই, এইটা হবে আমার লো। তার মানে সি ডাবল এইচ হাই, একটা বের করলে তো বাকিগুলো বের করার দরকার না। এটা হাই, এটা আমার লো। আর এই দুইটা তো বোঝা যাচ্ছে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে। এইটা হচ্ছে আমার হাই, আর হাইড্রোজেনটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, লো। এবার দেখো, হাই 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 কোনাকুনি আছে, তাই কোনাকুনি থাকলে সেটাকে আমরা কি বলবো, কোনাকুনি যদি হাই হাই থাকে এটাকে আমরা বলবো ই সমান ও। আর যদি একই পাশে হাই হাই লো লো থাকে, এটাকে বলি আমরা জেড সমান, এটাকে আমরা বলি জেড সমান। ই জেড সমান মোটামুটি কিন্তু বোঝা গেছে। মনে হয় না এর বেশি কিছু ডিটেলস বলার প্রয়োজন আছে। যত এক্সাম্পল আর থাকবে এই একই নিয়মে বের করতে হবে।